জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, আজকের রায়ের পর দুদকের আইনজীবীও জানিয়েছেন যে জিয়া অরফানেজ ট্রাস্টে কোনো অর্থই আত্মসাৎ করা হয়নি। তাহলে দিনের পর দিন কোন মেরিটে তারা এই মামলার কার্যক্রম চালালো? ঈশ্বর, যেমনটি আপনি আমার কাছে জানতে চাচ্ছিলেন, আমরা গণমাধ্যম কর্মীরা ঠিক তেমনি এই বিষয়ে একাধিকবার কিন্তু দুদকের আইনজীবীর কাছে প্রশ্ন করেছি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের কাছে এই প্রশ্নটি তুলে ধরার চেষ্টা করেছি এবং জানতে চেয়েছি যে আসলে তাদের অবস্থানের যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের যে পরিবর্তনটি সেটি কী করে হলো। এখানে একটি বিষয় স্পষ্টত আপনাকে জানাতে চাই যে এই মামলাটিতে কিন্তু দুদক যে আইনের ভিত্তিতে খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন তা ছিল ফৌজদারি দণ্ডবিধির 409 ধারা, অর্থাৎ ব্রিচ অফ মিস্ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট। রাষ্ট্রায়ত্ত কোনো কর্মচারী বা প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা যদি তার আস্থাভঙ্গ করেন, তবে সেই আস্থাভঙ্গের যে সর্বোচ্চ সাজা, সেই সর্বোচ্চ সাজা 5 বছরই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কিন্তু তাদের যে বক্তব্য দুদকের পক্ষ থেকে, তাদের বক্তব্য হচ্ছে যে কোনো দুর্নীতি হলে কিন্তু সেই অর্থের একটি মানি ট্রেইল তারা ট্র্যাক করেন, যে অর্থটি কোথায় কোথায় গিয়ে কার পকেটে ঢুকেছে। এক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির পকেটে এই যে টাকাটি এসেছে 2,10,71,671 টাকা, এই যে টাকাটি যেটি কুয়েতের আমির 91 সালে দিয়েছিলেন এবং 93 সালে কিন্তু এই জিয়া অরফানেজ ট্রাস্টটি গঠন করা হয়, এই টাকাটি কারো ব্যক্তিগত পকেটে যায়নি এবং এই টাকাটি এখন কিন্তু আরও 4 গুণ বৃদ্ধি হয়ে সেই অ্যাকাউন্টেই রয়েছে, এমনটি তারা জানিয়েছেন। এবং যে কারণে তারা দাবি করেছেন যে অতীতে যে বিষয়গুলো হয়েছিল সেগুলোর মধ্যে পরোক্ষভাবে একটি প্রভাব ছিল, যদিও তা স্পষ্টত আমাদের ক্যামেরার সামনে তারা বলতে নারাজ। আপনি যদি খেয়াল করে দেখবেন যে এই মামলার সাথে কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। 2014 থেকে 2019 পর্যন্ত 5 বছর বিচারিক আদালত থেকে রাজনৈতিক কেন্দ্রবিন্দু পর্যন্ত সব জায়গায় কিন্তু জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলার বিষয়টি আলোচনায় ছিল এবং দুটো সময় দেখবেন যে নির্বাচনের সাথে একটা যোগসাজশ ছিল, যার কারণে বিএনপির আইনজীবীরাও বলছেন যে মূলত রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখার কৌশল হিসেবে কিন্তু এই মিথ্যে মামলাটি করা হয়েছিল। মিজান, রায় ঘোষণার সময় আপিল বিভাগ বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই। আপিল বিভাগের 3টি পর্যবেক্ষণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণটি তারা বলেছেন সেটি হচ্ছে ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। পাশাপাশি আপিল বিভাগ বলেছে যে এই মামলাটির কোনো ভিত্তি নেই, অনেকটা অনুমান নির্ভর এই মামলা চালনা করা হয়েছে এবং সেই অনুমান নির্ভর তথ্য প্রমাণের উপর ভিত্তি করে দণ্ড দেওয়া হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হচ্ছে রিস্টোর দ্য ডিগনিটি অফ অ্যাপিলেন্ট, অর্থাৎ যারা আবেদন করেছেন তাদের যে সম্মানটা, সেই সম্মানটা তাদের আবার ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু আপিল বিভাগ বলেছেন এবং তাদের সেই মর্যাদা পুনরুদ্ধারের কথাও কিন্তু আপিল বিভাগে বলেছেন। মোটা থেকে এই 3টি পর্যবেক্ষণই কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। জি মিজান, আপনার প্রতিবেদনে আমরা জানতে পেরেছি যে এই মামলায় যারা আপিল করেননি তাদেরকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এ নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। ইতিপূর্বে কিন্তু আপনি যদি দেখেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, সেই মামলায় কিন্তু যারা এই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেনি তাদেরকে কিন্তু খালাস দিয়েছে হাইকোর্ট এবং সেই কনসিকুয়েন্স ধরে আমরা এবার দেখলাম যে সর্বোচ্চ আদালত অর্থাৎ অ্যাপেক্স কোর্ট, আমাদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, তারাও কিন্তু এ ধরনের একটি রায় দিয়েছে। এবং এই ক্ষেত্রে আইনজীবীদের যে যুক্তিটি, সেই যুক্তিটি হচ্ছে যখন একটি মামলার কোনো আইনি ভিত্তি থাকে না, তখন এই মামলায় যাদেরকে অ্যাকুইজিশনে নিয়ে আসা হয়, অভিযোগ করা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, সেই অভিযোগপত্রগুলো আসলে ঠুনকো হয়ে যায়, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। যেহেতু বাস্তব ভিত্তি নেই সেহেতু দণ্ডিত হওয়ারও কোনো সুযোগ থাকে না। অতএব সেক্ষেত্রেই কেউ যদি আপিল নাও করে, সে আদালতের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই চূড়ান্ত সিদ্ধান্তের বেনিফিশিয়ারি হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মিজান আহমেদ।